সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি ডাক্তার ফরিদা খাতুন ছবি, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ চিকিৎসক, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়, যা কিনা ডিস্ক হার্নিয়েশন বা স্লিপ ডিস্ক বা প্রোলাপস ডিস্ক নিয়ে, যাকে আপনারা অনেকে মেরুদণ্ডের ভেতরে জেলি বের হয়ে যাওয়া বলে থাকেন। এটি কিন্তু দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব বা ঠিক এর আগের ভিডিওটিতে বলেছিলাম ডিস্ক প্রোলাপস কি, কেন ও কিভাবে হয়, কি কি লক্ষণ বা সমস্যায় আপনারা সাফার করে থাকেন সেসব নিয়ে। ভিডিওটি কাইন্ডলি দেখে নেবেন। আজ আসছি এই ম্যানেজমেন্ট প্রসঙ্গে। আমরা জেনে নিই ডিস্ক প্রোলাপস কিভাবে নির্ণয় করি। রোগীর মুখে লক্ষণগুলো শুনে এবং তাকে শারীরিক পরীক্ষা করে, তার পাশাপাশি আক্রান্ত স্পাইনের এমআরআই বা ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং পরীক্ষার মাধ্যমে আমরা দেখে থাকি ডিস্কের হার্নিয়েশনটি কোন লেভেলে হয়েছে, কতটুকু হয়েছে, স্নায়ুগুলোকে কতটুকু চাপ দিচ্ছে ইত্যাদি। এবার আসি চিকিৎসা ব্যবস্থাপনায়। অসুস্থতার ধরন বা সিভিয়ারিটির উপর ভিত্তি করে চিকিৎসা করতে হবে। যেমন গত ভিডিওটিতে আমরা 3 ধরনের সমস্যার কথা বলেছিলাম, সেটি দেখে নিলে আপনাদের আজকের আলোচনা বুঝতে সুবিধা হবে। প্রথমত, লোকাল পেইন বা মেকানিক্যাল পেইন যদি থাকে, তাহলে চিকিৎসা হয় সাধারণত কনজারভেটিভ অর্থাৎ অপারেশন ছাড়া। রোগীকে বিশ্রামে থাকার উপদেশের পাশাপাশি ব্যথা লাঘবের জন্য ঔষধ দেওয়া হয়। ফিজিওথেরাপি শুরু করতে হয় ইউজুয়ালি অ্যাকিউট স্টেজ শেষ হবার পরে। ফিজিওথেরাপির মধ্যে থাকে শর্ট ওয়েভ ডায়াথেরাপি, মাইক্রোওয়েভ ডায়াথেরাপি, টেন্স থেরাপি, কিছু থেরাপিউটিক এক্সারসাইজ ইত্যাদি। দ্বিতীয় সমস্যা বা দ্বিতীয় রকম প্রবলেম যেটি আলাপ করেছিলাম, অর্থাৎ রেডিকুলোপ্যাথি যদি থেকে থাকে, যেখানে কিনা ব্যথা এবং অস্বাভাবিক অনুভূতি হাত অথবা পা অবধি ছড়ায়, তাহলে ডিফিট থেরাপি এবং ট্র্যাকশন অ্যাডভাইস করার প্রয়োজন হতে পারে। তবে অবশ্যই আপনার শরীর এই ধরনের থেরাপি নেবার উপযুক্ত কিনা তা যাচাই বাছাই করবার পরে। তৃতীয় ধরনের সমস্যায় যদি রোগী ভুগে থাকেন, অর্থাৎ মায়োলোপ্যাথিতে যদি ভুগতে থাকেন, অথবা যদি মাংসপেশির প্রচন্ড দুর্বলতা, ক্ষয় কিংবা মলমূত্র ত্যাগের উপর নিয়ন্ত্রণ হারানো ইত্যাদি আরো কিছু সিচুয়েশন তৈরি হয়ে থাকে, তাহলে অপারেশন বা সার্জারির কথা ভাবা হয়। এই সকল কিছুর পাশাপাশি দৈনন্দিন জীবনযাত্রার কিছু নিয়ম কানুনের কথা খুব ভালো করে মনে রাখবেন। যেমন খুব শক্ত বা হার্ড অথবা খুব নরম বা শুলে দেবে যায়, অর্থাৎ স্যাগি বিছানায় শুবেন না। অনেকে কিন্তু ভুল উপদেশ ফলো করে খাটে শুধু কাঠের উপর অথবা শক্ত ফ্লোরে শুয়ে থাকেন। এটা ভুল এবং ক্ষতিকর। আমাদের নানি দাদির আমল থেকে যেমনটি চলে আসছে, সেই জাজেমের উপর ওষুধ দেওয়া বিছানা সেটাই বেস্ট। তবে ভালো ব্র্যান্ডের ভালো ফোম ব্যবহার করতে পারেন। ঘাড়ের নিচে দিতে হবে একটা মাঝারি উচ্চতার নরম বালিশ। চিত হয়ে শোবার সময় হাঁটুর নিচে বালিশ রাখবেন। পাশ ফিরে শোবার বেলায় 2 হাঁটুর মাঝে এবং উপরের হাত ও বুকের মাঝখানে একটা বালিশ বা কুশন রাখবেন। বিছানায় উঠে বসতে গেলে যে কোনো একদিকে কাত হয়ে হাঁটুর উপর ভর দিয়ে উঠবেন। নিচে বসবেন না, চেয়ার বা টুলে বসতে হবে। চেয়ারে কুশন দিয়ে সোজা হয়ে বসবেন। একটানা দীর্ঘক্ষণ বসে কাজ করতে হলে প্রতি 30 মিনিট অন্তর অন্তর উঠে দাঁড়ান, 5 মিনিট হাঁটা চলা করে নিন। কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে মনিটরটি রাখুন আই লেভেলে। পিঠ বা কোমর বাঁকিয়ে বা ঝুঁকিয়ে কিন্তু কাজ করা যাবে না। ভারী জিনিস তুলতে গেলে হাঁটু মুড়ে বসুন, বস্তুটিকে 2 হাত দিয়ে শরীরের খুব কাছে ধরুন। এবার পিঠ সোজা রেখে বস্তুটিকে নিয়ে উঠে দাঁড়ান। এইসব নিয়মের পাশাপাশি আপনারা ব্যবহার করতে পারেন লাম্বার কর্সেট নামক একটি অর্থোসিস বা বেল্ট, তবে সকল সময় নয়, ভ্রমণ বা ট্রাভেলের সময় অথবা দৈনন্দিন জীবনে কাজকর্মের সময় যদি আপনার পড়তে আরাম লাগে তাহলে পড়তে পারেন।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা পরপর দুটি ভিডিওতে ডিসপোলাস বা ডিস্ক হার্নিয়েশন বা মেরুদণ্ডের ভেতর জেলি বের হয়ে যাওয়ার সম্বন্ধে বিস্তারিত জেনে নিলাম। আসুন আমরা যত্ন ও সচেতনতার সাথে ডিস্কের সমস্যা সহ শিরদাঁড়ার সকল সমস্যাকে মোকাবেলা করি। অনেক ধন্যবাদ সময় নিয়ে শুনবার জন্য। সবার জন্য শুভ কামনা ও সালাম। সুস্থ থাকুন, সুন্দর থাকুন।